পিরিয়ডিক টেবিলে আমরা শেষ যে ক্লাস নিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম প্রধানত সাইজ, অ্যাটমের আকার, পর্যায় সারণীতে পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক সাইজ কিভাবে চেঞ্জ হয়, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কিভাবে চেঞ্জ হয়, ওপর থেকে নিচে নামলে কিভাবে চেঞ্জ হয়, আয়ন এবং নিউট্রাল অ্যাটম কার সাইজ বড় হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো ক্ষেত্রে কার সাইজ বড় হবে, কার সাইজ ছোট হবে, আইসো ইলেকট্রনিক স্পেসিস হলে কিভাবে বিচার করবে যে কে সাইজে ছোট কে সাইজে বড় হবে। আবার এটাও আলোচনা করেছিলাম যে ইনার্ট গ্যাসগুলো, যারা নিষ্ক্রিয় গ্যাস, তাদের পরমাণুগুলো নন মেটালের চাইতে আকারে বড় হয় এবং তাদের সাইজ প্রায় মেটালের সাইজের সঙ্গে সমান হয়। এইসব প্রসঙ্গগুলো আলোচনা করা হয়েছিল। আজকে এখানে একটা কথা বলে আমি এই সাইজের আলোচনাতেই থাকছি। ধরো ক্যাটায়ন, আয়রন একটা এলিমেন্ট, সে দুরকম ক্যাটায়ন তৈরি করতে পারে। Fe2+ দুটো ইলেকট্রন ছেড়ে দেয় যে Fe2+ আয়ন তৈরি করতে পারে, আবার তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ আয়ন তৈরি করতে পারে। এটাকে বলি ফেরাস আয়ন। আর এই তলার এটাকে বলে ফেরিক আয়ন। ঠিক আছে, এইবার তুমি সাইজ যদি বলো তাহলে আয়রন হচ্ছে আকারে সবচেয়ে বড়, অর্ডার অফ সাইজ। আয়রন সাইজে সবচেয়ে বড়, তারপর বড় হচ্ছে Fe2+, তারপর বড় হচ্ছে Fe3+। অর্থাৎ ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি হয়, ক্যাটায়নের মাথায় চার্জ যত বেশি হয়, সাইজ তত ছোট হয়। অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো। অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি হবে, সাইজ তত বড় হবে। যেমন ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন লেস দ্যান N-, লেস দ্যান N-, লেস দ্যান N-. অর্থাৎ অ্যানায়নের ক্ষেত্রে মাথায় চার্জ যত বেশি হবে তত সাইজে বড় হবে, আর ক্যাটায়নের ক্ষেত্রে মাথায় চার্জ যত বেশি হবে তত সাইজে ছোট হবে। একটা ফর্মুলার মতো বলা হয়, জানো, ক্যাটায়ন, অ্যানায়ন বা নিউট্রাল যাই ধরি না কেন, কিরকম ফর্মুলা আমি একটু বলি। Z/E varies as 1/R। জেডটা কি? অ্যাটমিক নাম্বার। ই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। আর হচ্ছে রেডিয়াস অফ আয়ন। और एटम, आयन बोलते ক্যাটায়ন, অ্যানায়ন। তাহলে Z/E আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতি। Z/E যত বেশি হবে, Z/E যত বেশি হবে আর তত ছোট হবে, বুঝতে পারছো? আর Z/E যত কম হবে আর তত বড় হবে। ধরো সোডিয়াম, ফর সোডিয়াম Z/E সমান হচ্ছে 11/11, তার মানে ইকুয়াল টু 1। ফর Na+ আয়ন, Na+ মানে একটা ইলেকট্রন এবার কমে গেছে, Z/E ইকুয়াল টু 11/10, দ্যাট ইজ গ্রেটার দ্যান 1। মানে Z/E বাড়ছে, Z/E যদি বাড়ে আর ছোট হবে। সেই জন্য
Na প্লাস আয়ন সাইজে n এর চাইতে ছোট। বুঝতে পারছো, কারণ Z/E বাড়ছে এবং আর এর ভ্যালুটা ছোট হচ্ছে। আবার ধরো ফর Na মাইনাস, Na মাইনাসের ক্ষেত্রে কি হবে, Z/E সমান 11/12, দ্যাট ইজ লেস দ্যান 1। তাহলে Z/E এর মানটা কমে যাচ্ছে, কমে গেলে আর বড় হবে। তাহলে সাইজের অর্ডার যদি তুমি দেখো, অর্ডার অফ সাইজ, এটা কিন্তু Na মাইনাস সবচেয়ে বড়, গ্রেটার দ্যান Na, গ্রেটার দ্যান Na প্লাস। বোঝা যাচ্ছে কথা? বেশ, এইবার আমরা আলোচনা করি কোন বিষয়গুলির ওপর আয়নায়ন বিভবের মান নির্ভর করে। ফ্যাক্টরস অন হুইচ আয়নাইজেশন পোটেনশিয়াল ডিপেন্ডস, কোন বিষয়গুলির ওপর আয়নায়ন বিভবের মান নির্ভরশীল। ফ্যাক্টরস অন হুইচ আয়নাইজেশন পোটেনশিয়াল ডিপেন্ডস। প্রথমত ধরো পজিটিভ চার্জ inside the nucleus অর্থাৎ নিউক্লিয়াসে মধ্যে পজিটিভ চার্জ, ধনাত্মক আধান যত বেশি হবে তত নিউক্লিয়াস বা সেন্টারে ফোর্স অফ অ্যাট্রাকশন তত বাড়বে। ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে কি হবে, অ্যাটমগুলো সাইজে ছোট হবে। তাহলে পজিটিভ চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস এর সাথে অ্যাটমিক সাইজের রিলেশনটা কি? হায়ার দি পজিটিভ চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস, সাইজ অফ দ্য অ্যাটম লোয়ার উইল বি দি সাইজ অফ দি অ্যাটম। নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ যত বাড়বে, আয়ন কেন বলি, অ্যাটমগুলো আকারে তত ছোট হবে। হায়ার দি পজিটিভ চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস, লোয়ার দি সাইজ অফ দি অ্যাটমস অর আয়ন। তাহলে নিউক্লিয়াসে যত পজিটিভ চার্জ বাড়বে তত নিউক্লিয়াসে ফোর্স অফ অ্যাট্রাকশন আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর বাড়বে। ফলে আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো ভিতরের দিকে ঢুকে আসবে এবং অ্যাটমগুলো সাইজে ছোট হবে। পরিষ্কার হচ্ছে কথাটা? 2 নম্বর দেখো, সাইজ অফ পজিটিভ চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস। দ্বিতীয়টা যদি আমরা যেরকম ধরি, ডিস্টেন্স between the nucleus and outermost shell. অর্থাৎ আউটারমোস্ট শেল ধর যদি 2 নম্বর শেল হয়, তাহলে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন তার উপর বেশি হবে। আউটারমোস্ট শেল যদি 3 নম্বর শেল হয়, তাহলে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন তুলনায় কম হবে। মানে ইলেকট্রন, লাস্ট ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে আছে, যত নাম্বার অফ অরবিট বাড়বে লাস্ট ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে তত দূরে থাকবে, তত নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন তার উপর কমে যাবে। কমে গেলে সেই ইলেকট্রনগুলো আর ভিতরে ঢুকে আসতে চাইবে না, রাদার বাইরের দিকে ছড়িয়ে যেতে চাইবে। তাহলে অ্যাটম সাইজে বড় হবে।
তৃতীয় পয়েন্টটা খুব উল্লেখযোগ্য, স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট জিনিসটা আমরা বাংলায় বলি আবরণী ক্ষমতা। এই জিনিসটা একটু বুঝে নেওয়া দরকার আছে। ধরো সোডিয়ামের কথা যদি বলি, অ্যাটমিক নাম্বার 11, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। তার মানে সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে এবং বাইরে বিভিন্ন অরবিটে 11টা ইলেকট্রন আছে। 1, 2, 3 তিনটে অরবিট মিলিয়ে মোট 11টা ইলেকট্রন আছে। এখন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে, ধরো 1s এর ইলেকট্রন, তার উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হবে। যেমন যেমন ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে চলে যেতে থাকবে, নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের উপর একটু একটু করে কমতে থাকবে। যে ইলেকট্রনটা সব থেকে দূরে আছে তার উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে কম হবে। কোন ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে আছে? 3s অরবিটের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে আছে। তাহলে এই ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে কম হবে। শুধু দূরে আছে বলেই সব থেকে কম হবে এরকম নয়। দূরে আছে সেই জন্য কম হবে, এটা তো একটা ফ্যাক্টর, ঠিক? ডিস্টেন্স, এটা তো একটা ফ্যাক্টর। কুলম্বের সূত্র আমরা দেখেছি, F সমান Q1 Q2 বাই R স্কোয়ার। R ইজ এ ফ্যাক্টর, কিন্তু তাছাড়াও আর একটা ফ্যাক্টর আছে যেটাকে আমরা স্ক্রিনিং এফেক্ট বলি। সেটা কি দেখো, এই যে নিউক্লিয়াস এবং আউটার মোস্ট শেল মানে 3 নম্বর শেল, এর মাঝে যে বিভিন্ন কক্ষপথ আছে, সেই কক্ষপথগুলোতে মোট কটা ইলেকট্রন আছে? টোটালি 10টা ইলেকট্রন আছে। টোটালি দেয়ার আর 10 ইলেকট্রনস। এই অরবিটগুলোতে মোট 10টা ইলেকট্রন রয়েছে। এই 10টা ইলেকট্রন নিউক্লিয়াসের পজিটিভ চার্জকে কিছুটা হলেও প্রশমিত করে দেয়। তার ফলে আউটার মোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যায়। শুধু ডিস্টেন্সের জন্য কমে তা না, এই মাঝে যে ইলেকট্রনগুলো আছে তারাও নিউক্লিয়াসের ওই যে পজিটিভ চার্জ তাকে কিছুটা নিউট্রালাইজ করে দিয়ে তার অ্যাট্রাক্ট করার ক্ষমতা, আউটার মোস্ট শেলের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্ষমতাকে সে কিছুটা কমিয়ে দেয়। এইটাকেই আমরা স্ক্রিনিং এফেক্ট বলি। স্ক্রিনিং এফেক্ট যত বেশি হবে তত আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কমবে। স্ক্রিনিং এফেক্ট বেশি হওয়া মানে পজিটিভ চার্জকে কমিয়ে দিচ্ছে অনেক বেশি, পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করে দিচ্ছে অনেক বেশি, ফলে তার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেকখানি কমে যাচ্ছে। স্ক্রিনিং এফেক্ট ভালো না হলে, স্ক্রিনিং এফেক্ট যদি কম হয়, তাহলে আউটার মোস্ট শেলের ইলেকট্রনের ওপর ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে। বোঝা যাচ্ছে কথাটা? এখন ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্টের দিক থেকে দেখতে গেলে এস ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্ট সবচেয়ে ভালো, তারপর পি ইলেকট্রন, তারপর ডি ইলেকট্রন এবং তারপর এফ ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্ট। মানে এসপি স্ক্রিনিং এফেক্ট খুব ভালো, এসপিতে যে ইলেকট্রন থাকে তার স্ক্রিনিং এফেক্ট খুব ভালো, কার চাইতে? ডি বা এফ অরবিটালের স্ক্রিনিং এফেক্টের চাইতে। আমি একটা গল্প সাধারণত আমার ছাত্রদের করে থাকি এই স্ক্রিনিং এফেক্ট সম্পর্কে, সেটা তোমাদেরও একটু বলার চেষ্টা করি, তাতে যদি স্ক্রিনিং এফেক্টটা একটু পরিষ্কার হয়। ধরো তোমার এখানে তো রবীন্দ্র সদন আছে বহরমপুরে, হ্যাঁ, রবীন্দ্র সদনে একটা কোনো অনুষ্ঠান হবে, নাচ গানের অনুষ্ঠান হবে, তুমি একটা টিকিট পেয়েছো সেই অনুষ্ঠানটা দেখার জন্য, যে সামনের রবিবার বেলা সন্ধ্যে 6:30টার সময় সেই শো হবে।
তুমি টিকিটটা নিয়ে মনস্থির করলে যে হ্যাঁ আমি যাব, দেখবো অনুষ্ঠানটা। তো রবিবার এলো, সন্ধে 6:30 বাজে হঠাৎ তোমার মনে হলো আরে আজকে তো সেই শোটা আছে, আমাকে তো দেখতে যেতে হবে। ঘড়িতে সময় দেখলে যা শোয়ের সময় শুরু হয়ে গেছে। তুমি ঝটপট রেডি হয়ে সাইকেলে চেপে বেরিয়ে পড়লে। গিয়ে দেখলে সময় হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। তুমি দরজা খুলে ঝপ করে সামনে যে সিটটা পেলে সেটাই বসে পড়লে। ওদিকে স্টেজে অনুষ্ঠান শুরু হয়েছে, লোকে গান করছে, আবৃত্তি করছে। ধরো তুমি বসে দেখলে, সামনে যখন বসেছো তখন খেয়াল করনি, বসার পর যখন অন্ধকারটা সয়ে গেল ঘরে, তখন তুমি দেখলে স্টেজে অনুষ্ঠান হচ্ছে ঠিকই, কিন্তু নিচে আর কোনো দর্শক নাই তুমি ছাড়া। স্টেজে অনুষ্ঠান হচ্ছে, আর লাস্ট রোতে দরজা খুলে লাস্ট রোতে তুমি যে সিটটা হাতের কাছে পেয়েছো সেখানে বসে পড়েছো। তোমার এবং স্টেজের মাঝে আশেপাশে কোনো লোকজন নাই, তুমি একা দর্শক। এরম একটা সিচুয়েশন। তা তুমি লাস্ট রোতে বসে আছো, এমনিতেই স্টেজের অনুষ্ঠান খুব একটা ভালো দেখতে পাবে না, দূরত্বের কারণেই দেখতে পাবে না। হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর সারিতে বসে দেখতে পেতে, যদি তুমি 19-20 নম্বর সারিতে বসে থাকো তাহলে স্বভাবতই দেখতে পাবে না। এটা একটা অভিজ্ঞতা। আরেকটা অভিজ্ঞতা ভাবো, তুমি একটা সিট পেয়েছো, দরজা খুলে বসে পড়েছো, অন্ধকার হয়ে গেছে, স্টেজে অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, তুমি দেখছো গোটা হল কানায় কানায় পূর্ণ। কেবল যেন একটা সিটই তোমার জন্য বাকি ছিল, তুমি সেখানে বসেছো। তোমার সামনে সব কালো কালো মাথা রয়েছে। এইবার তুমি ভাবো, এইবার স্টেজে যে অনুষ্ঠান হচ্ছে, তুমি লাস্ট রয়ে বসে আছো, তোমার দৃষ্টিশক্তিতে ততটা পরিষ্কার হচ্ছে না যতটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ রয়ে যারা বসে আছে তাদের চাইতে। সেটা কিন্তু শুধু ডিস্টেন্সের কারণে নয়, তোমার সামনে ওই যে কালো কালো মাথাগুলো রয়েছে, তারাও কিছু পরিমাণে তোমার দৃষ্টিশক্তিতে বাধা তৈরি করছে। স্টেজ এবং তোমার মাঝে এই যে দর্শক, তারাও কিন্তু সামান্য সামান্য এই বাধা সৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এইটাকে তুমি স্ক্রিনিং এফেক্টের সাথে তুলনা করতে পারো। নিউক্লিয়াসটা স্টেজ, আর তুমি হয়তো আউটার মোস্ট সেলের ইলেকট্রন। এর মাঝে বিভিন্ন সারিতে যে দর্শক বা ইলেকট্রনগুলো রয়েছে, তাদের উপস্থিতি তোমাকে স্টেজকে ভালোভাবে দেখতে অল্প হলেও বাধা তৈরি করছে। তুমি হয়তো ভাববে যে এটা স্যার কি বলছেন, দর্শক তো থাকবেই, তবু তো আমরা অনুষ্ঠান দেখব, বাধার প্রশ্নটা এখানে আসছে কোত্থেকে? আমি বলছি একটু ভালো করে ভেবে দেখো। ধরো ঠিক ইমিডিয়েট তোমার সামনের রোতে যারা বসে আছেন তারা বিরাট লম্বা লম্বা লোক, কেউ 6 ফুট 8 ইঞ্চি, কেউ 7 ফুট, কেউ 6 ফুট 6 ইঞ্চি। তাহলে তুমি সিটে বসে দেখলে সামনে তোমার 4-5টা কালো মাথা। তুমি একবার ডান দিক দিয়ে দেখলে, একবার বাঁ দিক দিয়ে দেখলে, দেখলে দূর চায় কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, ওই লোকগুলো সব গার্ড করে দিচ্ছে। কি গার্ড করাটাই হচ্ছে স্ক্রিন করা, স্ক্রিনিং এফেক্ট। মানে ওই লোকগুলো ভালো গার্ড করছে তোমার সামনে থেকে, ওই লোকগুলো তোমার সামনে থেকে ভালো গার্ড করছে। তাই তুমি স্টেজের অনুষ্ঠানটা শুধু ডিস্টেন্সের কারণে দেখতে পাচ্ছ না তা নয়, ওই লোকগুলোর উপস্থিতির কারণেও আরো তুমি দেখতে পাচ্ছ না। এবং একটা সময় আসবে তখন তুমি দুচ্ছাই বলে কিছুই দেখা যাচ্ছে না বলে হল থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে আমি যেই বলছি যে স্ক্রিনিং এফেক্ট যত ভালো হবে, আউটার মোস্ট সেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে। কথাটা সত্যি হচ্ছে কিনা দেখো। তোমার সামনের লোকগুলো লম্বা লম্বা লোক, তাদের স্ক্রিন করার ক্ষমতা খুব বেশি। যখনই বেশি তখনই স্টেজ অর্থাৎ নিউক্লিয়াস সের প্রতি তোমার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে এবং তুমি বিরক্ত হয়ে হল থেকে বেরিয়ে আসছো। তার মানে নিউক্লিয়াস তোমাকে টানতে পারছে না। খুব ভালো নাচ হচ্ছে, খুব ভালো হয়তো গান হচ্ছে বা অভিনয় নাটক হচ্ছে, যাই হোক না কেন, ভালো মন্দ, স্টেজটা তো তুমি দেখতেই পাচ্ছ না, তাই সে তোমাকে আকর্ষণ করতে পারছে না। কিন্তু যদি এমন হতো যে সামনে যে কজন বসে আছে তারা সব বাচ্চা ছেলে মেয়ে, বাচ্চা ছেলে থাকার অবশ্য অন্য একটা বিপদ আছে, সেটা মাঝে মাঝে চ্যাভা করে কান্নাকাটি করে, তো ধরে নেওয়া গেল তারা সব শান্তশিষ্ট বাচ্চা, তোমার সে সমস্যা নাই। দূরত্বের কারণে যেটুকু সমস্যা সেটুকুই প্রায় বহন করছো, তার মানে ওদের স্ক্রিনিং এফেক্ট খারাপ।
স্ক্রিনিং এফেক্ট যদি খারাপ হয় তাহলে স্টেজের প্রতি তোমার আকর্ষণ থাকবে, নিউক্লিয়াস তোমাকে টানবে, সেই টানে তুমি হলে বসে থাকবে। বুঝতে পেরেছ? তাহলে স্ক্রিনিং এফেক্ট যত ভালো হবে, আউটার মোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন তত কমবে। আর এই ফোর্স অফ অ্যাট্রাকশন যত কমবে, অ্যাটম তত সাইজে বড় হবে। কিন্তু স্ক্রিনিং এফেক্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর বেড়ে যাবে। নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর বাড়বে। বাড়লে কিন্তু অ্যাটমগুলো তখন সাইজে ছোট হবে। আমরা এর সপক্ষে দু একটা উদাহরণ দিই। না, ল্যান্থানাইড মৌল তোমাদের পড়িয়েছি। আমাদের এফ ব্লক মৌল পড়িয়েছি, ইনার ট্রানজিশন এলিমেন্ট ল্যান্থানাইডস। ল্যান্থানাইড এলিমেন্ট যাদেরকে এদের এবং অ্যাক্টিনাইড এলিমেন্ট এদের একসঙ্গে এফ ব্লক মৌল বলা হয়। ঠিক আছে, এরা কোথায় থাকে? পিরিয়ডিক টেবিলের ষষ্ঠ পিরিয়ডে, পিরিয়ড 6 গ্রুপ 3-তে। এদের পজিশন হচ্ছে 6th পিরিয়ডে 3 নম্বর গ্রুপের মধ্যে এদের পজিশন। ল্যান্থানাইড গুলো এখানে বিলং করে। সিরিয়াম 57 এরপর ল্যান্থানাম 57 এরপরই আসে সিরিয়াম 58। এই সিরিয়াম 58 থেকে আপ টু লুটেশিয়াম 71 পর্যন্ত এলিমেন্ট, এই যে 14টা, ধরো 58 থেকে 71, অ্যাটমিক নাম্বার 1 ইউনিট করে বাড়ছে, 1 2 3 4 করে গুণে দেখবে 14টা মৌল পাবে। এরাই হচ্ছে ল্যান্থানাইডস বা এফ ব্লক এলিমেন্ট। এরা সকলে মিলে 6 পিরিয়ডের গ্রুপ 3-তে অবস্থান করে। এখন একটাই জায়গায় অবস্থান করে, ছড়ানো ছেটানো নয়। এটা কিন্তু পুরনো পিরিয়ডিক টেবিল মেন্ডেলিফের এবং মডার্ন পিরিয়ডিক টেবিল আধুনিক দুটোরই একটা ত্রুটি বলে আমরা ধরে নিই যে এদেরকে আলাদা করা গেল না। কেন গেল না সেটা বুঝতে পারবে তোমরা। আধুনিক মডার্ন পিরিয়ডিক টেবিলটা বানানোই হয়েছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশনের উপর বেস করে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তাই যাই হোক, আমরা দেখাই। দেখো, সিরিয়ামে তুমি যদি কনফিগারেশন করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f1 5s2 5p6 5d1 6s2। লম্বা কনফিগারেশন। 2 4 10 12 আর 6 18 10 28 30 36 46 48 48 49 55 56 57 58। এমনিতে 5d-তে ইলেকট্রন কিন্তু যাওয়ার কথা নয়। 4f আর 5d তোমরা যদি n+l এর মান বিবেচনা করো তাহলে 4f এর n+l হচ্ছে 7, 5d-ও n+l হচ্ছে 7, দুটোরই 7 7 করে। কিন্তু আউটবাউন্ড নীতি অনুযায়ী 4f এর n এর মান হচ্ছে 4, 5d-র n এর মান হচ্ছে 5। তাহলে আগে 4f ভর্তি হয়ে তারপর ইলেকট্রনের 5d-তে যাওয়ার কথা, এই রকমই যাওয়ার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে 4f ভর্তি হওয়ার আগে 5d-তে একটা ইলেকট্রন চলে গেছে। আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস লেখা যখন শিখিয়েছিলাম
তখন আমি বলেছিলাম বেশ কিছু অ্যানোমালি তুমি এখানে পাবে যার খুব যথাযথ ব্যাখ্যা সবসময় হাজির করা সম্ভব হবে না। এই অ্যানোমালিগুলো যখনই আমরা এক্সপ্লেন করতে পারছি না তখনই আমাদের মনে হয় যে ব্যাপারটা সম্পর্কে আমাদের জ্ঞানটা সম্পূর্ণ নয়। ঠিক আছে, জ্ঞান সম্পূর্ণ নয়, সেটা নিশ্চয়ই তার এক্সপ্লানেশন খোঁজার চেষ্টা করতে হবে, কিন্তু যেটা ঘটনা সেটাকে নিয়েই আমাদের চলতে হবে, তাকে অ্যাভয়েড করে চলতে হবে না। এটাই বিজ্ঞান। বিজ্ঞান পরীক্ষা লব্ধ জিনিস। পরীক্ষা করে যেটা পাওয়া গেছে সেটাকেই প্রামাণ্য বলে ধরতে হবে এবং তার পিছনেই তোমার কারণকে সাজাতে হবে। যাই হোক, এইখানে তোমার এটা হলো সিরিয়ামের বিন্যাস। আউটার মোস্ট সেল হচ্ছে 6 নম্বর সেল, সেজন্য পিরিয়ড 6। গ্রুপ বের করার সময় আউটার মোস্ট সেলে 2 আর ডি এর 1, এই মিলিয়ে 3, সেজন্য গ্রুপ 3। এখান থেকে স্টার্ট করে তুমি লুটেশিয়ামে এসো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 5s2, 5p6, সরি এখানে 4f14, সরি এখানে 4f14, 5s2, ঠিক আছে, 2, 4, 10, 12, 18, 28, 30, 36, 46, 60, 62, 68, 5d1, 6s2। তাহলে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই যে 14টা এলিমেন্ট, যেখানে অ্যাটমিক নাম্বার 1 ইউনিট করে বেড়েছে এবং বাড়ার ফলে কি হয়েছে, কেন্দ্রে প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন ইনসাইড দ্য নিউক্লিয়াস, তা বেড়েছে এবং নাম্বার অফ ইলেকট্রন ইন আউটার সেল, আউটার মোস্ট কথাটা বলবো না, কারণ ইলেকট্রনগুলো সব যুক্ত হচ্ছে 4f গিয়ে, সেজন্য আউটার মোস্ট হচ্ছে এখানে 6 নম্বর, সেটাতে যাচ্ছে না, যাচ্ছে ভিতরের 4f। তো আউটার সেলে ইলেকট্রন বাড়ছে। ঠিক আছে, কোথায় বাড়ছে? 4f। এখন 4f এর যে ইলেকট্রন, তার স্ক্রিনিং এফেক্ট খুব খারাপ। একটা করে ইলেকট্রন 4f ঢুকছে, তার রেসপেক্টে একটা প্রোটন কেন্দ্রে যাচ্ছে, একটা ইলেকট্রন 4f আসছে, তার রেসপেক্টে একটা প্রোটন কেন্দ্রে যাচ্ছে। কিন্তু যে ইলেকট্রনটা 4f আসছে তার ক্ষমতা নাই, তার জন্য যে প্রোটনটা কেন্দ্রে যাচ্ছে তার পজিটিভ চার্জটাকে পুরোপুরি নিউট্রালাইজ করে। এবং এরকম করে যত 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 তোমার এফ ইলেকট্রন বাড়বে তার রেসপেক্টে কেন্দ্রে নাম্বার অফ প্রোটন বাড়বে। কিন্তু এফ ইলেকট্রনগুলো কখনোই কেপেবল নয় ওদের জন্য যে প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে আসছে তাকে পুরোপুরি যে প্রোটনটা নিউক্লিয়াসে আছে তার পজিটিভ চার্জকে পুরোপুরি নিউট্রালাইজ করা। ফলে একটা এক্সেস পজিটিভ চার্জ আউটার মোস্ট সেলের ইলেকট্রনের উপর গিয়ে পড়ছে, একে বেশি জোরে টানছে, তার ফলে সেটা ভিতরের দিকে ঢুকে আসছে। এটাকে বলে ল্যান্থানাইট কন্ট্রাকশন, ল্যান্থানাইট সংকোচন, ল্যান্থানাইট কন্ট্রাকশন, ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইট সংকোচন। ল্যান্থানাইট সংকোচন জিনিসটা দাঁড়িয়ে আছে কিসের উপর ভিত্তি করে? পুওর স্ক্রিনিং এফেক্ট অফ এফ ইলেকট্রন। এফ ইলেকট্রনের দুর্বল আবরণী ক্ষমতার উপর ভিত্তি করে গোটা ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এফ ইলেকট্রনের আবরণী ক্ষমতা, স্ক্রিনিং এফেক্ট পুওর হওয়ার জন্য কি হচ্ছে, এফ অরবিটালে যত ইলেকট্রন যোগ হচ্ছে তত আউটার মোস্ট সেল মানে 6 নম্বর সেলের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে এবং সাইজ ছোট হচ্ছে। ল্যান্থানাইট এলিমেন্টগুলো পিরিয়ডিক টেবিলের একটা ডেফিনিট পিরিয়ডের একটা ডেফিনিট গ্রুপে থাকে। আমরা জানি যে একটা পিরিয়ড ধরে যখন আমি লেফট থেকে রাইট, বাঁ দিক থেকে ডান দিকে যাই, when we cross from left to right through a periodic table, সেক্ষেত্রে
অ্যাটমিক সাইজ ডিক্রিজ করে, এখানে কিন্তু তেমন নয়। এই এলিমেন্টগুলো সকলেই একটা ডেফিনিট পিরিয়ডে একটা ডেফিনিট গ্রুপে অবস্থান করে, বুঝতে পেরেছ? কিন্তু এদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে, ইনক্রিজ করার সাথে সাথে এদের কিন্তু সাইজ কমে যাচ্ছে। এই ঘটনাটাকে ল্যান্থানাইট কন্ট্রাকশন বলে। 12 ক্লাসে উঠে তোমরা যখন ডি ব্লক এ ব্লক এলিমেন্ট পড়বে তখন দেখবে সেখানে এই কন্ট্রাকশনের বা পরবর্তী ক্ষেত্রে অ্যাক্টিনাইট কন্ট্রাকশনও ঘটে, তাদের প্রপার্টি নির্ধারণের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আছে। আশা করি আমি স্ক্রিনিং এফেক্ট তোমাদের বোঝাতে সক্ষম হচ্ছি, জানি না অবশ্য, আমি চেষ্টা করলাম আমার মতো করে, তোমরা বুঝতে পারবে কিনা দেখো। তবে স্ক্রিনিং এফেক্ট দিয়ে আরও কিছু সমস্যা সমাধান আমরা পরের ক্লাসে করবার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত।